নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আজ বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাকে আবারও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির তরফ থেকেও গ্রেফতার করা হলো। তাকে রীতিমতো তার বাড়িতে তল্লাশি চালানো হয়, 5 থেকে 5.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, আর তারপরেই তাকে কলকাতা নিয়ে আসার সিদ্ধান্ত নেয় ইডি আধিকারিকেরা। জীবন কৃষ্ণকে নিয়ে কলকাতার পথে বর্তমানে কলকাতায় এসে পৌঁছেছেন ও তারা ইডি আধিকারিকেরা বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছেন। ইডিকে দেখে ঝোপে ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। সেই সময় বাড়ির পেছনের পাঁচিল টপকে পালাবার চেষ্টা করেছিলেন বিধায়ক। তারপরে জীবন কৃষ্ণকে ধরে ফেলেন ইডি আধিকারিকেরা। ফোন করে রিং এর মাধ্যমে বুঝতে পারেন যে তিনি তার দ্বিতীয় ফোন ঝোপের মধ্যে ফেলে দিয়েছেন। সেই দ্বিতীয় ফোনও বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকেরা। সেই ফোন ঘিরেই রয়েছে একাধিক প্রশ্ন। আমাদের সঙ্গে ব্যাংশাল আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, প্রথমেই যে প্রশ্নটা আমার থাকবে যে এই ফোন 2023 সালেও আমরা দেখেছি জীবন কৃষ্ণ তার ফোন পুকুরের মধ্যে ফেলে দিয়েছিলেন, আর 2025 সালে এসে আমরা দেখলাম যখন তাকে ইডির তরফ থেকে তার কাছে যাওয়া হলো, তল্লাশি করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, সেই সময় আবারও তিনি তার সেই দ্বিতীয় ফোনটি প্রথমে তো অস্বীকার করলেন তার কাছে দ্বিতীয় ফোন আছে, দ্বিতীয়বার সেই ফোনটি তিনি ঝোপের আড়ালে ফেলে দিলেন। তাহলে কি এমন কিছু তার ফোনে তথ্য রয়েছে যেই কারণগুলোর জন্য আরো অনেক তথ্য, আরো অনেক কর্মকাণ্ড তার সামনে আসতে পারে? দেখো, একেবারেই তাই। বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি যে বারবার ইডি বা কখনো সিবিআই এর জিজ্ঞাসাবাদের সময় তিনি যে মোবাইল ফোন লুকোনোর চেষ্টা করছেন বা মোবাইল ফোন আগেরবার আমরা দেখেছিলাম যে পুকুরে ফেলে দিয়েছিলেন, এবারে ঝোপের মধ্যে ফেলে দেন, পরবর্তীকালে নর্দমা থেকে সেই ফোন উদ্ধার হয়। ইডি সূত্রে যেটা বলা হচ্ছে যে এই জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোনেই কিন্তু আসল অস্ত্র লুকিয়ে রয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে এই মোবাইল ফোনের মাধ্যমে, এবং বিভিন্ন ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে জীবন কৃষ্ণ সাহা যে টাকার লেনদেন করেছেন, যে বিপুল অঙ্কের টাকার আর্থিক লেনদেনের যে হদিশ, সেই বিভিন্ন তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোন থেকে। এবং যে কারণে বারবার করে জীবন কৃষ্ণ সাহার এই প্রচেষ্টা বলা যায়, বা বারবার তিনি তদন্তকারীদের এড়িয়ে যাওয়ার জন্য মোবাইল ফোন লুকোনোর চেষ্টা করছেন। এবং এক্ষেত্রেও আজকে প্রায় 5 ঘন্টা ধরে জীবন কৃষ্ণ সাহার গ্রামের বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছে, সেখানেও ইডি সূত্র মারফত বলা হচ্ছে যে তদন্তকারীদের কিন্তু শুরু থেকেই সহযোগিতা করেননি জীবন কৃষ্ণ সাহা। তার মোবাইল ফোনের লক বা পাসওয়ার্ড তিনি জানাতে অস্বীকার করেন। পরবর্তীকালে যদিও তার মোবাইল ফোনটি উদ্ধার করার পর সেই কল ডিটেলস খতিয়ে দেখেছেন তদন্তকারীরা, এবং সেই তাকে জিজ্ঞাসাবাদের সময় গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়েছে। এবং মূলত যেরকমটা তুমি বললে যে জীবন কৃষ্ণ সাহার কাছে যে একাধিক মোবাইল ফোন রয়েছে, সেই বিষয়টাও তিনি প্রাথমিকভাবে অস্বীকার করে যান। এবং তার মোবাইল ফোনে যে আসল তথ্য লুকিয়ে রয়েছে বা যে জীবন কাঠি তার মোবাইল ফোনেই রয়েছে, তার মধ্যে একদিকে যেমন ব্যাংকিং ট্রানজাকশনের ডিটেলস রয়েছে, আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে বিভিন্ন, এবং যে বিপুল অঙ্কের টাকার লেনদেন তিনি করেছেন সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য, এবং অবশ্যই বেশ কিছু হাই প্রোফাইল কল কথোপকথনের সেই কল ডিটেলস রেকর্ড কিন্তু পাওয়া যেতে পারে জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোন থেকে। এবং যে কারণে তিনি প্রত্যেকবারই 2023 সালে যখন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে বা তাকে গ্রেফতার করে, সেই সময়ও তিনি মোবাইল ফোন লুকিয়ে ফেলার চেষ্টা করেন, এবং আজকেও তিনি কিন্তু মোবাইল ফোন ঝোপে ফেলে দিয়েছিলেন বা নর্দমায় ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। সেই প্রচেষ্টা বারবার করে দেখতে পাওয়া যাচ্ছে। এবং একই সঙ্গে এই নবম দশমের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই আর্থিক দুর্নীতির মামলাতেই গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। ইতিমধ্যেই বিধাননগর মহকুমা হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা হয়েছে, এবং আমরা যতটা খবর পাচ্ছি যে ইডির আধিকারিকরা তারা কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন। ব্যাংশাল আদালতের পথেই তারা রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হবে ব্যাংশাল আদালতে, এবং তারপরে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে ইডির তরফ থেকে। এবং একেবারে যে নাটকীয় পরিস্থিতি, আজকে দিনভর যে নাটকীয় মোড় আমরা দেখলাম, যে জীবন কৃষ্ণ সাহার যে গ্রামের বাড়ি রয়েছে বড়ুয়ার কান্দিতে, সেখানে দীর্ঘক্ষণ যেমন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি নিজেও পালানোর চেষ্টা করেন, তারপরে তিনি কাদায় পড়ে যান, পরবর্তীকালে তার পোশাক পরিবর্তন করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কি পালানোর চেষ্টা করেছিলেন, সাংবাদিকদের সেই প্রশ্নের মুখে তিনি কিন্তু অস্বীকার করেছেন গোটা বিষয়টি। তার বক্তব্য যে তিনি পালানোর চেষ্টা করেননি, যদিও যে ছবি আমরা দেখেছি তিনি কিন্তু পেছনের দরজা দিয়ে তিনি কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন ইডি আধিকারিকদের জেরার মুখে। সব মিলিয়ে যেটা এই মুহূর্তের আপডেট, সেটা হচ্ছে যে ব্যাংশাল আদালতে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে জীবন কৃষ্ণ সাহাকে, এবং তারপরে তাকে হেফাজতে নেওয়ার জন্য যে প্রক্রিয়া ইডির তরফ থেকে, সেই প্রক্রিয়া শুরু করা হবে। আদালতের যে প্রসেস রয়েছে সেই প্রসেস শুরু করা হবে। আমি একটু ব্যাংশাল আদালতের ছবিটা দেখাতে বলবো। ব্যাংশাল আদালতে এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু একেবারে সেরে ফেলা হয়েছে।
ফ্রেম দিয়ে রাখো, লাইভ আছে। হ্যাঁ, যেরকমটা তুমি বলছিলে, যেমনটা আমি প্রশ্ন করছিলাম যে আমরা জানি যে ইডি আধিকারিকরা আজ এতটাই তৎপরতা দেখিয়েছেন যে আজকে রাতের মধ্যে হলেও তাকে নিয়ে আসা হবে, ঠিক সেই মুহূর্তের প্রস্তুতিটা কি রয়েছে? কারণ ব্যাংকশাল আদালতে আজ থেকে তোলা হবে আর ইতিমধ্যেই তারা বিধাননগর মহকুমা হাসপাতালে তার শারীরিক পরীক্ষাও হয়েছে। তাহলে এই মুহূর্তে ব্যাংকশাল আদালতের সামনে ঠিক কি প্রস্তুতি রয়েছে? দেখো, রয়েছে স্বাভাবিক এর আগে সমস্ত ক্ষেত্রেই একটা শুরু করে তাকে গ্রেফতারি, তাকে কলকাতায় নিয়ে আসা, সমস্ত ক্ষেত্রেই একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এবং যে কারণে বিভিন্ন ঘটনাতে নিয়েই কিন্তু এবারও ব্যাংকশাল আদালতে প্রচুর পুলিশকর্মী মোতায়েন রাখা হয়েছে এবং যাতে নির্বিঘ্নে গোটা বিষয় সম্পন্ন করা যায় সেই কারণেই কিন্তু সমস্ত রকম প্রস্তুতি এই মুহূর্তে সেরে ফেলা হয়েছে পুলিশের তরফ থেকে বা ইডি আধিকারিকদের তরফ থেকে। একেবারে বিধাননগর মহকুমা হাসপাতাল তার মেডিকেল পরীক্ষা হয় এবং তারপরে তাকে নিয়ে আসা হচ্ছে ব্যাংকশাল আদালতে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে ব্যাংকশাল আদালতে নিয়ে আসা হবে। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে নগর দায়রা আদালতের সামনে আমরা রয়েছি, সেখানেও কিন্তু পুলিশকর্মী পাশাপাশি যে জিজ্ঞাসাবাদের পরে ইডির তরফ থেকে যে গ্রেফতারি জীবনকৃষ্ণ সাহাকে এবং তাকে কলকাতাটা ক্ষেত্রেই কিন্তু ইডির তরফ থেকে একটা অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করব, যেটা দেখতে পাচ্ছি আমরা, সম্ভবত জীবনকৃষ্ণ সাহা তিনি তাকে নিয়ে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়ক, তাকে নিয়ে আসা হলো ব্যাংকশাল আদালতে। সরাসরি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, একেবারে জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে ইডির গাড়ি এই মুহূর্তে পৌঁছেছে ব্যাংকশাল আদালতে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছলো ব্যাংকশাল আদালতে এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের আমরা দেখতে পাচ্ছি। সেখানে জীবনকৃষ্ণ সাহা পিছনের সিটে বসে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জিডির যে গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছলো ব্যাংকশাল আদালতে, দেখতে পাচ্ছ গাড়ির একেবারে পিছনের সিটে জীবনকৃষ্ণ সাহা বসে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে সেখানে এবং তাকে কিন্তু একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়ে নিয়ে আসা হলো জীবনকৃষ্ণ সাহাকে ব্যাংকশাল আদালতে। একেবারে সরাসরি বড়োয়ায় তার যে বাড়ি রয়েছে, তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তারপরে বড়োয়া থেকে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে একেবারে কলকাতায় নিয়ে আসা হলো জীবনকৃষ্ণ সাহাকে। পেছনের সিটে বসে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা, তাকে নিয়ে ইডি আধিকারিকরা কিন্তু ব্যাংকশাল আদালতের ভেতরে প্রবেশ করবেন এই মুহূর্তে এবং একেবারে কড়া নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন সেখানে। সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। জীবনকৃষ্ণ সাহাকে বের করা হচ্ছে গাড়ি থেকে, একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে টিম তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং জীবনকৃষ্ণ সাহাকে এই মুহূর্তে নিয়ে আসা হলো ব্যাংকশাল আদালতে। সেখান থেকেই তাকে কিন্তু পেশ করা হবে। আপনারা দেখছেন সেই ছবি, একদম ব্যাংকশাল আদালতে ইডি আধিকারিকেরা নিয়ে এসেছেন বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। আজ তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর আমরা দেখে বিধাননগর মহকুমা হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকশাল আদালত থেকে একেবারে সরাসরি নিউজ টাইম বাংলার পর বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তাকে ইডির বিশেষ আদালতে ইতিমধ্যেই নিয়ে আসা হলো। আবারও ফিরবো মৌমিতার কাছে। মৌমিতা, এখন সেখানকার পরিস্থিতিটা কি রয়েছে? যা ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জীবনকৃষ্ণ সাহা। দেখো, একেবারেই তাই। কিছুক্ষণ আগেই জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে ইডি আধিকারিকরা প্রবেশ করলেন ব্যাংকশাল আদালতের ভিতরে, তাকে পেশ করা হবে ব্যাংকশাল আদালতে এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে ব্যাংকশাল আদালতের বাইরে। আমরা দেখতে পাচ্ছি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই তাকে ব্যাংকশাল আদালতে নিয়ে আসা হলো এবং যেরকম তাকে যখন মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ও কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে তিনি পালানোর চেষ্টা করেছিলেন কিনা। এক্ষেত্রেও আমরা দেখলাম ব্যাংকশাল আদালতে তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে ষড়যন্ত্র করছে বা তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই ক্ষেত্রে তার কি বক্তব্য, জীবনকৃষ্ণ সাহার কি বক্তব্য রয়েছে, তিনি কি বলতে চাইছেন এই গোটা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তার যে নাম জড়িয়েছে, তাকে যে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে সিবিআই
গ্রেফতার করেছিল, এর আগে এই মুহূর্তে ইডি তাকে গ্রেফতার করলো, সেক্ষেত্রে তার কি বক্তব্য সে প্রশ্ন কিন্তু করা হয়। কিন্তু প্রথম থেকে আমরা দেখছি তাকে পালানোর যে আমরা যে ছবি দেখেছিলাম যে তিনি পালানোর চেষ্টা করেন, সেই বিষয় নিয়ে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, এবং ইডির তরফ থেকে যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, যে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, সমস্তটার পরিপ্রেক্ষিতেই আজকে একেবারে তাকে আদালতে পেশ করে তাকে হেফাজতে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই, এবং তাকে হেফাজতে নিয়ে পরবর্তী পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ বা তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত যে সেই নথিপত্র খুঁটিয়ে দেখা বা সেই বিষয় সম্পর্কে একেবারে নবম দশমের যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ রয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে, সেই ক্ষেত্রে ইডির যে পরবর্তী পদক্ষেপ সেই সমস্ত কিছুই কিন্তু তারা এই মুহূর্তে সেই পদক্ষেপ করবেন। এবং একেবারে বাংশাল আদালতের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপ এবং সেই প্রস্তুতি আগে থেকে সেরে ফেলা হয়েছিল, এবং সব মিলিয়ে এই মুহূর্তে বাংশাল আদালতে পেশ করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। ইডি আধিকারিকদের তরফ থেকে মৌমিতা আরো একটি যে প্রশ্ন থাকছে, ঠিক কি কি অভিযোগ উঠছে এই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে? কারণ আমরা দেখেছি এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে তথ্য উঠে আসছে, সেই তথ্যেই নাম জড়িয়েছে তার। 2023 সালেও সিবিআই আধিকারিকেরা তাকে অ্যারেস্ট করেছিলেন, আর এবার দ্বিতীয়বার ইডি আধিকারিকেরা তাকে অ্যারেস্ট করলেন। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর এই সেই তার ফোন থেকে কি 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 উঠে আসছে সেই বিষয়ে নজর রাখবো। এই খবরে ফিরে থাকবো, তবে একটি বিরতির পর দেখতে থাকুন প্রাইম টাইম। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। যে খবরে নজর রেখেছিলাম, বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তাকে ইতিমধ্যে বাংশাল আদালতে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা, সেখানে উপস্থিত হয়েছেন তিনি। আর তার পরবর্তীতে এবার তদন্ত প্রক্রিয়া, তাকে প্রশ্ন কি করা হয়, কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আজ ইডির তল্লাশি। আমরা দেখেছিলাম 2023 সালে সিবিআই আধিকারিকেরা গ্রেফতার করেছিলেন তাকে, আর তারপর দ্বিতীয়বার আবারও ইডি আধিকারিকদের তরফ থেকে গ্রেফতার করা হলো তাকে। ইডিকে দেখে প্রথমে লুকোতেও চেয়েছিলেন তিনি, পালিয়ে যেতে চেয়েছিলেন, তারপর নিজের ফোনও ছুঁড়ে ফেলে দেন ঝোপের মধ্যে। এত কিছু সত্ত্বেও আর শেষ রক্ষা সম্ভব হয়নি, ইতিমধ্যেই ইডি আধিকারিকেরা তাকে গ্রেফতার করেছেন। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা দেখেছি 2023 সালে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিলেন সিবিআই আধিকারিকেরা এই একই মামলাতে, আবার দ্বিতীয়বার এই ইডি আধিকারিকেরা তাকে এই দ্বিতীয় গ্রেফতার কেন? না, তাহলে তার মানে নিশ্চয়ই দেখো, তিনি সিবিআই যে মামলা, সিবিআই যে তাকে গ্রেপ্তার করেছিল 2024 সালে 1 বছর বাদে তিনি জামিনও পেয়ে যান। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে যে তারপরেও নিশ্চয়ই আরও কোনো তথ্য ইডির কাছে এসেছে, যেটা এর আগে ছিল না, এর আগে উঠে আসেনি সিবিআই এর কাছে। এই রকম তথ্য নিশ্চিতভাবে পেয়ে তারপরেই আজকে ইডি হানা দিয়েছে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। এবং ইডি যে কারণে যে অভিযোগ পেয়ে গেছিল সেইটা যে সঠিক, সেইটা কিন্তু প্রমাণিত হয়েছে। জীবনকৃষ্ণ সাহার প্রথমত নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা, এবং পরে মোবাইল ঝোপে ছুঁড়ে দেওয়ার দিক থেকে। তার মানে তার মোবাইলে এমন কিছু তথ্য ছিল, তিনি সেটা চাননি ইডির কাছে, তদন্তকারীদের কাছে যাক। তার মানে আরও একটা বিষয় উঠে আসছে এখানে বৃষ্টি, যে আমরা যদি দেখি যে এর আগে যখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, তখনও তিনি দুটো মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন। সেই মোবাইল দুটো পুকুরের জল ছেঁচে উদ্ধার করা হয়েছিল এবং তার তথ্য উদ্ধার করা হয়েছিল। তাহলে সেই তথ্য যদি ইতিমধ্যে সিবিআইয়ের কাছে থেকে গিয়ে পৌঁছে যায়, তাহলে তারপরে আজকেও কেন আরও একটি মোবাইল তিনি ছুঁড়ে ফেললেন? তার মানে কি এইটা এমন কিছু তথ্য এই মোবাইলে এসেছে যেটা আগের মোবাইলে ছিল না, যেই কারণে তিনি তথ্য আবারও গোপন করতে চাইছেন? তার মানে কি এই রকম কিছু, যেটা বারবার অভিযোগ উঠছে যে জীবনকৃষ্ণ সাহা মাঝে কাজ করতেন, অর্থাৎ বিভিন্ন এজেন্টরা তারা পরীক্ষার্থীদের, চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করতেন চাকরি দেওয়ার নাম করে, এবং সেই টাকা নানা পদ বেয়ে জীবনকৃষ্ণ সাহার কাছে এসে পৌঁছতো। কিন্তু এখানেই এই রুটটা, এই যে টাকা নিচ থেকে ওপরে উঠে আসার রুটটা এখানেই শেষ হতো না, এরকমই অভিযোগ আছে। সেইটা পৌঁছে যেত আরও ওপরের মহলে। তাহলে কি এরকম কিছু তথ্য জীবনকৃষ্ণ সাহার মোবাইলে, এই নতুন মোবাইলে আপলোড করা ছিল, তথ্য ছিল, যেখানে এই ওপর মহলের কারো নাম, কারোর পরিচিতি বেরিয়ে আসার সম্ভাবনা ছিল? এই সমস্ত দিকই কিন্তু এই খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা, এবং এই সমস্ত প্রশ্ন উঠে আসছে। বৃষ্টি।
তাহলে কি চিন্ময়দা নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় সংস্থা? কারণ খুব সামনে কিন্তু আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে আর কিছুদিনের অপেক্ষা। সেখান থেকে কোথাও গিয়ে শাসক দলকে প্যাচে ফেলা বা শাসক দলের বিধায়ক যার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াচ্ছে, তাহলে কি ভোটের আগে অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় সংস্থা? না দেখো, এর আগে এইটা বলা যেতে পারে যে আমরা বলতে আজকেই আমরা দেখেছি যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরেকজন মিডলম্যান প্রসন্ন রায়ের নাম উঠে এসেছিল, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। আজকে আমরা দেখেছি সেখানেও তল্লাশি চালিয়েছে ইডি। এবং এর আগেও আমরা দেখেছি একটু নাড়াচাড়া, কেন্দ্রীয় সংস্থাগুলির নাড়াচাড়া আবারও নতুন করে শুরু হয়েছে। এবং প্রসঙ্গত অন্য আরেকটি মামলাতেও যদি আমরা বলি, দুদিন আগেই দেখেছি আরজি করে যে দুর্নীতি মামলা, সেই মামলাতেও আমরা দেখেছি তৃণমূলের আরেক বিধায়ক তার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাজেই সব মিলিয়ে এই যে দুর্নীতি যে একটা বড়সড় ইস্যু হতে চলেছে, দুর্নীতির যে একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের নেতা বিধায়কদের বিরুদ্ধে, সেখানেই আবার হয়তোবা নতুন কোনো তথ্য উঠে আসছে। শাসক দলের বিরুদ্ধে যদি আরো নতুন কোনো তথ্য উঠে আসে সেদিকেই অবশ্যই নজর রাখছেন এডি আধিকারিকেরা। ধন্যবাদ চিন্ময়দা। জীবন কৃষ্ণকে গ্রেফতারের দিনেই ইডি সহ কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শুনবো। 1E, the election commission couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which is a combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition leaders, to crush Indian democracy and to manipulate the people's mandate. Well, the government is not just anti-people or anti-democracy. The BJP government is anti-farmer, anti-poor, anti-SC, anti-OBC, anti-federal, and above all, শুধু জীবন কৃষ্ণ নয়, এই কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন আরো অনেকে, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনবো তিনি কি বলেছেন। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি, জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। চোরের দল তৃণমূল, রাজ্য সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরও বেশি করে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। এরকম তৃণমূলের বহু চোর বাটপারের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে, আরও যেতে পারে, কারণ বাংলায় সব কিছুর অভাব। পাখির চোখ 2026 পুজোর আগে শহরে অমিত শাহ এবং মোদী। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। 26-এ বিধানসভা নির্বাচনে পাখির চোখ। নরেন্দ্র মোদীর সভার দুদিনের মধ্যেই মোদী অমিত শাহের নয়া কর্মসূচি ঘোষণা। পুজোর আগেই নরেন্দ্র মোদীর জোড়া সভা, তার দুদিনের মধ্যে রাজ্যে অমিত শাহ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, অর্থাৎ নির্বাচনের আগে আর মাস 6 সময় রয়েছে। এখন থেকেই তাই পশ্চিম বাংলাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে চাইছে রাজ্য বিজেপি। গত সপ্তাহে শুক্রবার নরেন্দ্র মোদী শহরের 3টি মেট্রো রুটের বর্ধিত পরিষেবার উদ্বোধন করেছেন। পুজোর আগেই মেট্রো রুটের উদ্বোধন জনমানুষে ইতিবাচক ছাপ ফেলেছে, সেটা অস্বীকার করতে পারছে না রাজ্যের শাসক দলও। মোদী প্রভাব কমাতে ঋত্বিক ঘটক স্টেশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তাকে কাণ্ডারি হিসেবে উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস।
মেট্রো উদ্বোধনের পর নরেন্দ্র মোদী রাজনৈতিক সভা থেকে ইস্যু ধরে ধরে আক্রমণ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে। বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদীর সভা অনুপ্রাণিত করেছে বিজেপি কর্মী ও বুথ স্তরের নেতাদের। এই গতিবেগটাই ধরে রাখতে চাইছে বিজেপি। সেই কারণেই মোদী অমিত শাহকে ধরে একের পর এক কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যের 10টি সাংগঠনিক জেলায় নরেন্দ্র মোদীর সভা করতে চায় বিজেপি। বিজেপি নেতৃত্বর হিসেব, এই 10টি সাংগঠনিক জেলায় নরেন্দ্র মোদী সভা করলে তার প্রভাব পড়বে রাজ্যের অধিকাংশ বিধানসভা আসনে। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিজেপির 3টি সাংগঠনিক জেলায় সভা করেছেন। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পর দমদমে তার সভা হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসের 20 তারিখে নরেন্দ্র মোদী সভা করবেন নবদ্বীপ বিভাগে। নবদ্বীপ বিভাগে 5টি লোকসভা কেন্দ্র রয়েছে: রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই 5টি লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র রানাঘাট লোকসভাতেই 24 সালে জয়ী হয়েছে বিজেপি। বাকি 4টি লোকসভাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছে। রাজনীতির এই ভারসাম্যই পাল্টাতে চাইছে বিজেপি। এই অঞ্চলের পরিস্থিতি 24-এর তুলনায় অনেকটাই পাল্টেছে। মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসাত্মক হয়েছে। প্রতিবাদকারীরা ঘর থেকে টেনে বার করে খুন করে বাবা ছেলেকে। সেই ঘটনার রেশ পড়ে রাজনীতিতেও। নরেন্দ্র মোদী পর্যন্ত তার ভাষণে একাধিকবার সেই ঘটনায় রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। দেশের বিভিন্ন প্রান্তে বিদেশি নাগরিক শনাক্তকরণে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। সেখানে অনেক বাংলাদেশি নাগরিকের খোঁজ পাওয়া গেছে। তৃণমূল এই নিয়ে বাঙালি অস্মিতার প্রশ্নে সরব হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের অনেকেরই বাড়ি এই অঞ্চলে। ফলে বিদেশি নাগরিক বনাম বাঙালি বিরোধিতা ইস্যু এই অঞ্চলের ভোটেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পুজোর আগে রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহেরও। 22 সেপ্টেম্বর 2টি পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাজেই পুজোতেও বজায় থাকবে রাজনৈতিক দাবি পাল্টা দাবি। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ হয়েছে সংসদে। সোমবারও সংসদে সংশোধনী বিলের সপক্ষে যুক্তি পেশ করেছেন অমিত শাহ। तो प्रधानमंत्री जी ने स्वयं अपने आप को इसमें डाला है। इन लोगों ने इंदिरा जी के समय में प्रयास किया कि प्रधानमंत्री को शील्ड किया जाए, और आज भी ये प्रयास कर रहे हैं कि अगर कभी जेल में जाना पड़े तो हम आराम से जेल से सरकार बनाएंगे, जेल को सीएम हाउस पीएम हाउस बनाएंगे, और वहां जाकर डीजीपी जेल से ऑर्डर लेंगे, चीफ सेक्रेटरी जेल से ऑर्डर लेंगे, भारत सरकार के कैबिनेट सेक्रेटरी जेल से ऑर्डर लेंगे, भारत सरकार के गृह सचिव जेल से ऑर्डर लेंगे। इस तरह से देश चलेगा। রাজনীতি অপরাধ মুক্ত করা নয়, বিজেপির আসল উদ্দেশ্য বিরোধী নেতাদের জেলে ঢোকানো। যে কোনো মূল্যেই বিরোধীদের ক্ষমতা থেকে দূরে রাখতে চাইছে বিজেপি। অভিযোগ অভিষেকের। 1E, the election commission couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which is a combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition leaders, to crush Indian democracy and to manipulate the people's mandate. Well, the government is not just anti-people or anti-democracy. The BJP government is anti-farmer, anti-poor, anti-SC, anti-OBC, anti-federal, and above all, anti-Bharat and anti-India. One vote to the BJP is not just a vote. It is selling the soul of our country. 26-এর নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, কিন্তু ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। বাদ থাকবে না পুজো। পুজোকেও ঘিরে রাজনৈতিক দলগুলি নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে, এরকমই মনে করা হচ্ছে। নিউজ টাইম। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। কৃষ্ণনগরে ঘরের মধ্যে ঢুকে তরুণীকে গুলি করে খুন করলেন তারই প্রেমিক। দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তাকে বাড়ির মধ্যে ঢুকে 2 রাউন্ড গুলি চালায় এই দেবরাজ সিং। নিহত দ্বাদশ শ্রেণীর ছাত্রী ঈশিতা মল্লিক। কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। আততায়ী কাছড়াপাড়ার দেবরাজ সিং। পড়াশোনার সূত্রে আলাপ হয়েছিল এই দুজনের। সম্প্রতি কথা বলা বন্ধ করেছিল ঈশিতা, আর তারপরেই এই ঘটনা। প্রণয় ঘটিত কারণেই খুন করা হয়েছে ছাত্রীকে। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।
ছাত্রীর মাকে লক্ষ্য করেও 2 রাউন্ড গুলি চালায় এই আততায়ী। তবে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছেন নিহতের মা, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। কৃষ্ণনগরে ঘরের ভেতর ঢুকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে খুন। নিহত দ্বাদশ শ্রেণীর ছাত্রী ঈশিতা মল্লিক। কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। আততায়ী কাছড়াপাড়ার দেবরাজ সিং। পড়াশোনার সূত্রে আলাপ হয়েছিল এই দুজনের। সম্প্রতি কথা বলা বন্ধ করেছিল ঈশিতা, আর সেই কারণেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছে। প্রণয় ঘটিত কারণেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ঘটনা ঘটছে যে কৃষ্ণনগর ওই মানিকপাড়ায় ঈশিতা মল্লিক যে বাড়িতে একাই ছিল সেই সময়, এবং যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে একজনের একটা সম্পর্ক ছিল, এবং সেই প্রণয়ের সম্পর্কে একটা টানাপোড়েন সম্ভবত বেশ কয়েকদিন ধরেই পুলিশ জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই ঈশিতা তার সঙ্গে যোগাযোগ করছিল না, তাকে অ্যাভয়েড করছিল, এবং তার জন্যই কিন্তু সে একটা আক্রোশ তৈরি হয়েছিল ঈশিতার প্রতি। সম্ভবত তার জন্যই সে একেবারেই কোথা থেকে বন্দুক নিয়েছে, একেবারে কৃষ্ণনগরে তার বাড়িতে যায়, এবং যে সময়টা সে বেছে নেয় যে সে জানে হয়তো সে হয়তো জানতো যে ওর মা ওর ভাইকে স্কুল থেকে আনতে যাবে, সে ফাঁকা বাড়িতে দোতলায় থাকে, ফাঁকা থাকবে, তো সেই সময়টা কিন্তু সে ব্যবহার করেছে, এবং তার সেখানে গিয়ে একেবারে সরাসরি গুলি করে একদম তার মাথায়, এবং ঘটনাস্থলে সে লুকিয়ে পড়ে। এরপরে তার মা সঙ্গে সঙ্গে ঢুকে গেলে তখন তাকে বলে যে কে তুমি, তখন সে বলে যে আন্টি কথা আছে, এবং তারপরে বেরিয়ে যাওয়ার সময় তার মায়ের যেটা বয়ান অনুযায়ী তার দাবি যে তাকেও গুলি চালানোর চেষ্টা করে এবং গুলি লক্ষ্যবস্তু হয়, তিনি প্রাণে বেঁচে যান। এরপরে সে পালিয়ে যায়। মূলত যেটা জানা যাচ্ছে প্রাথমিক অনুমান পুলিশের যে প্রণয় ঘটিত সম্পর্ক, সেই টানাপোড়েনের জেনেই আক্রোশের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, আর পারিপার্শ্বিক যেসব সিসিটিভি রয়েছে, কারণ যেখান দিয়ে সে এসেছিল বা পালিয়ে গেছে সেটা দেখার চেষ্টা হচ্ছে। পাশাপাশি একটা সূত্র থেকে আমরা জানতে পারছি পুলিশের যে তার পরিবারের কোনো একজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার খোঁজ চালানোর জন্য, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এলাকায় খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং প্রকৃত কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান পুলিশের এটাই যে এই আক্রোশ থেকেই এই হতে থাকতে পারে। তবে একটা প্রশ্ন উঠছে যে একজন ছাত্রীকে খুন করা হলো, যে খুন করেছে সেও কিন্তু ছাত্র, তো সেক্ষেত্রে তার কাছে কি করে বন্দুকটা এলো? অর্থাৎ আইন শৃঙ্খলার বিষয়ে এই যে বন্দুক যখন তখন যে খোলাম বাজারে এইভাবে বন্দুক পেয়ে যাচ্ছে একটা 18 থেকে 20 বছরের ছেলে, তো সেক্ষেত্রে পুলিশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ কোথায়? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই আইন শৃঙ্খলার বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে, নয়তো সমবয়সী একটি ছেলে তার কাছে কিভাবে বন্দুক আসলো সেটি একটি প্রশ্নের বিষয়। ধন্যবাদ সুমন। নিহত তরুণীর মা কুসুম মল্লিক, এই ঘটনার পর তার কি অভিযোগ শুনবো। আমি বলছি কে তুমি, দিয়ে বলছে আপনার সাথে কথা আছে। আমি বলছি কি কথা, আগে বাইরে যাও তারপরে কথা হবে। যেই বলেছি আর পিছনে হাতটা বের করে আমাকে ফায়ার করলো, কিন্তু গুলি হয়তো ছিল না। আমার উপরে 2টো চালিয়েছিল, 2বার ফায়ার করেছে। আর মেয়েটার এখন দেখা যাচ্ছে তো ঘরের মধ্যে 2টো গুলি। এই ঘটনার মা নিহতের দাদু, তার কি বক্তব্য শুনবো। খানিক পরে দেখি ফট করে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে আমার নাতি স্কুল থেকে বাড়ি আসার পরে জানতে পারা গেল যে এই অবস্থা হয়েছে। বন্দুক মেরে গুলি করেছে, আমার নাতিদের গুলি করতে যাচ্ছিল, আমার বৌমাকে গুলি করতে যাচ্ছিল সে। তারপরে বেরিয়ে চলে গেল। গুলিটা লাগলো কার? আমার নাতনির। কি নাম তার? ঈশা মল্লিক। কোথায় লেগেছে গুলি? গুলি মাথায় লেগেছে। কে করলো গুলি? গুলি কাঁচড়াপাড়া একটা ছেলে, ওরা চেনে, সেই ছেলেরাই এসে গুলি। এই ঘটনায় ডিএসপি শিল্পী পাল তিনি কি বলছেন শুনবো। দেবরাজ সিং বলে এরকম কোনো নাম আসছে না, আমরা তাও নামটাকে ভেরিফাই করছি, তারপরে আলাপ নিতে পারবো। এখনো পর্যন্ত নাম ভেরিফাই হয়নি। কি মনে হচ্ছে প্রাথমিকভাবে আপনাদের আটক করেছেন? এখনো পর্যন্ত আমরা করতে পারিনি, তবে আমরা শীঘ্রই কোনো কিছু মোটিভভাবে কি মনে হচ্ছে? মোটিভটা কি? মোটিভ
এখনো আমরা এস্টাবলিশ করতে পারিনি, যেটা মনে হচ্ছে আগে পরিচয় ছিল, সেই সূত্রে হয়তো আলাপ কিছু হয়তো হতে পারে, সেই সূত্র ধরে আমরা এগোচ্ছি এবং যা পাবো। কৃষ্ণনগরে ঘরে ঢুকে তরুণীকে খুন, গুলি করে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে। নিহত দ্বাদশ শ্রেণীর ছাত্রী ঈশিতা মল্লিক। কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় চাঞ্চল্য। আততায়ী কাঁচরাপাড়ার দেবরাজ সিং। পড়াশোনার সূত্রে আলাপ হয়েছিল তাদের, সম্প্রতি কথা বলা বন্ধ করেছিল ঈশিতা। তারপরেই প্রণয় ঘটিত কারণেই খুন করা হয় ছাত্রীকে। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। ছাত্রীর মাকে লক্ষ্য করেও এই দেবরাজ সিং আততায়ী 2 রাউন্ড গুলি চালিয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন নিহতের মা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত নিউজ টাইমে। একজন এই বয়সী ছেলে যারা দ্বাদশ শ্রেণী পাশ করেছে, কলেজে ভর্তি হয়েছে, তার কাছে বন্দুক আসছে, সে একটি বাড়িতে ঢুকছে, একজনকে শুট আউট করছে, তারপর সেখান থেকে সে বেরিয়ে যাচ্ছে। এত ইজিলি তাদের কাছে বন্দুকের অ্যাক্সেস আসছে কিভাবে? তাহলে তো আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন, আইন শৃঙ্খলার ব্যাপারটা এটা নয়, এটা একটু অন্য ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে দেবরাজ সিং এর সাথে এই মল্লিক মেয়েটার সাথে তাদের কাঁচরাপাড়াতেই ফ্রেন্ডশিপ গড়ে ওঠে পড়ার সময়, তারা যখন পড়তো, এবং তারপরে তাদের একটা প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের পরে তার হয় যে কোনো কারণেই হোক একটা এমন স্টেজে পৌঁছে যায় যে সেখানে দেবরাজ গিয়ে আজকে দুপুরে ওখানে তাকে মেয়েটাকে গুলি করে, 2 রাউন্ড গুলি চালায় এবং তাতেই মেয়েটা ইনস্ট্যান্ট মারা যায়। যেখানে আপনার জায়গাটার নাম হচ্ছে মাথায় আসছে না এখন, তো ওখানে গিয়ে সাথে সাথেই ওখানে মারা যায়। আমার 3টে প্রশ্ন আছে। দেখুন, খুব ডেসপারেট ছেলেটা, যে কৃষ্ণনগরে গিয়ে ওকে খুনটা করে আসে ওর বাড়ির ভিতরে গিয়ে দোতলাতে। ঘটনা হচ্ছে যে কৃষ্ণনগরে যাওয়া, তার বাড়িতে গিয়ে খুন করা, এটা কিন্তু দিন দুপুরে একটা ডেসপারেট ঘটনা নিঃসন্দেহে। এই ডেসপারেটের সবার কাছে এত ডেসপারেট কোনো খুনই হতে পারে না জেনারেলি। নাম্বার 2, এই মহিলার যে মেয়েটা মারা গেছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই ছেলেটার সম্বন্ধে তার ফোন নাম্বার সবকিছু পাওয়া যেতে পারে। তার থেকে নিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে এই আসামিটাকে ধরতে হবে। করার পর আসামিটাকে সেই যে আর্মস অ্যান্ড অ্যামুনিশনটা রিকভারি করতে হবে। রিকভারি করার পর তার থেকে জানতে হবে যে সে কোথা থেকে এই আর্মসটা পেল, অর্থাৎ আর্মস পাওয়ার সোর্সটা কি, কে তাকে এই আর্মসটা দিল, সেই লোকটাকেও ধরতে হবে। একদমই স্যার, এইভাবে অস্ত্র এরকম বয়সী ছেলে মেয়েদের কাছে কিভাবে অস্ত্র আসছে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলার জন্য। মতুয়া ঠাকুর বাড়িতে 2 ভাইয়ের কলহ। সুব্রত বনাম শান্তনু, কলহ একেবারে তুঙ্গে। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। দেখতে থাকুন প্রাইম টাইম। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল 2 ভাই। ছবি রানী এবং সুব্রত এবং মেয়ে মধুপর্ণাকে সঙ্গে নিয়ে নাট মন্দিরে কথা বলেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুর অভিযোগ করেন সুব্রত ঠাকুর তৃণমূলে যেতে পারেন। তার পাল্টা সুব্রত ঠাকুর বলেন নিজের স্ত্রী দোলা ঠাকুরকে বিধায়কের টিকিট পাইয়ে দিতেই চাইছেন শান্তনু ঠাকুর। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে 2 ভাইয়ের দ্বন্দ্বে নতুন মাত্রা। বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনাম গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। নিজের স্ত্রী দোলা ঠাকুরকে বিধায়কের টিকিট পাইয়ে দিতে চাইছেন শান্তনু ঠাকুর। অভিযোগ সুব্রত ঠাকুরের। তৃণমূল 100% নিমজ্জিত দুর্নীতিতে। 5 মাস পরে ভোট হবে, আর আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তৃণমূলে ঢুকবো। এই প্রোপাগান্ডা সিস্টেমেটিক্যালি ওর সাথে কিছু দালাল আছে এবং ও এই করছে বউকে টিকিট দেওয়ানোর জন্য। ও তো নিজেই বলে দিয়েছে তোর টিকিট খেয়ে নেবো। কোথায় দাঁড় করানো যায় আমি যাই না, ওই গাইঘাটায়। শনিবার ঘটনার সূত্রপাত। এসআইআর শুরু হওয়ার পর থেকে সিএ এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দিতে শুরু করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুর। একই কাজ শুরু করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর। লোকের ভিড় বেশি হওয়ায় শনিবার শান্তনু ঠাকুর বাড়ির সামনে থেকে ক্যাম্প ঠাকুর বাড়ির নাট মন্দিরে নিয়ে যান। তখন সুব্রত ঠাকুর প্রতিবাদ করে বলেন
নাট মন্দির ধর্মীয় সভা করার জন্য, ক্যাম্পের জন্য নয়। যা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুই ভাইয়ের এই দ্বন্দ্ব মেটাতে মা ছবিরানী ঠাকুর ছুটে যান যা তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের কাছে। পরবর্তীতে ছবিরানী, সুব্রত এবং মেয়ে মধুপর্ণাকে সঙ্গে নিয়ে নাট মন্দিরে কথা বলেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুর অভিযোগ করেন সুব্রত ঠাকুর তৃণমূলে যেতে পারেন। মতুয়া মহাসংঘ তো তারও, সেও তো সেখানকার মহাসংঘাধিপতি, তাহলে তাকে আমি কি করে ডিপ্রাইভ করি? সে হিসেব নেই মতুয়া মহাসংঘের। সে কোনোদিনও তাকে কোনো প্রোগ্রামে ডাকলে সে যাবে না, কোনো সভা হলে ডাকলে সে যাবে না, না আমি যাব না। কোনো বাড়িতে খরচ খরচা হলে যদি বলা হয় যে খরচ খরচা দেওয়ার কথা, তাহলে সে দেবে না, সে লুকিয়ে চলে যাবে আর একদিকে। তাহলে আমি কি করতে পারি? একজন লোক সে নিজেকে নিজে ডিপ্রাইভ করছে, তার জন্য তো উদার নীতিতে দরজা খোলা রয়েছে। আমি কে তাকে ডিপ্রাইভ করার? মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে। তার মূল কারণ হচ্ছে পদ পেতে হবে, আর পদ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর দাবি করেন ঠাকুর বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি। আমি জানি না এটা রাজনীতি কেন আজকে রং তারা লাগাচ্ছে। এটা পরিবারের গোলমাল, টোটালটা হচ্ছে আর্থিক নিয়েই গোলমালটা, অর্থ নিয়েই গোলমাল। যে সেখানে দাঁড়িয়ে বড় ভাইয়ের কোনো এই বাড়িতে সম্মান নেই। মা গেছিল সেটাকে যে দুই ভাই সমানভাবে তোমাদের অধিকার, মাকে অপমান করেছে, সেখানে মাকে অকথ্য ভাষা ব্যবহার করেছে শান্তনু ঠাকুর। তখন ওর মা আমার কাছে এসেছিল। বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয়। আমাদের ভারতীয় জনতা পার্টির যে এমন একটা বৃহত্তম দল, আমাদের এই বনগাঁ সাংগঠনিক জেলায় কোনো প্রভাব পড়বে না। কি হলো বুঝেছেন? এখানে শান্তনু ঠাকুর একটা ম্যাটার, হ্যাঁ, সুব্রত ঠাকুর ম্যাটার নয়। নো, আমাদের সে দুই ভাইয়ের দ্বন্দ্ব, এটা তাদের ফ্যামিলি ম্যাটার। দুই ভাইয়ের দ্বন্দ্ব আবার বলছে এটা ফ্যামিলি ম্যাটার। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সব উত্থানের পেছনেই তো ঠাকুর বাড়ি। হ্যাঁ, ঠাকুর বাড়ি আছে, এটা ওদের ফ্যামিলি ম্যাটার, এটা কোনো পার্টিগত ম্যাটার না। তাহলে বিজেপির উত্থান হবে কি করে? না, কোনো এটা ওরা নিজেরা বসে মিটিয়ে নেবে। এর আগে মমতা ঠাকুরের বিরুদ্ধে বড়মার ঘর দখল করার অভিযোগ তুলে গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তখন শান্তনুর সঙ্গে ছিলেন সুব্রত। বর্তমান পরিস্থিতিতে দু ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আর এখন সুব্রতর পাশে মমতা। ঠাকুর বাড়িতে কি আবারও ভারসাম্য বদল হতে চলেছে? এর আগে শান্তনু সুব্রত ঠাকুররা তৃণমূলেই ছিলেন। পরবর্তীতে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবার বিজেপিতে যোগ দেন। আবার